একেবারে। বার পরবর্তীতে এসে লিখলো, এলো পরম দয়াল দুঃখীর কাঙাল তাপিতের প্রাণ জুড়ালো, মহাপ্রভু দয়াল আর হরিচাঁদকে পরে বললেন পরম দয়াল। তার পূর্ণ ভাব প্রকাশ করলেন পরবর্তীতে ঠাকুর এসে। তাহলে মহাপ্রভু যে ভাবটা দিয়েছিলেন, অনেক বৈরাগী সেটাকে পূর্ণভাবে ধরে রাখতে পারেননি। সেই ভাবটা একমাত্র মতুয়াদের ভিতরে পূর্ণভাবে বর্তায়। এমন কি জানো, মহাপ্রভু এত ভাবাচ্ছন্ন হয়ে গেল, মানুষ একবার প্রেমের ঘরে গেলে তখন তার কাছে আর কোনো পার্থক্য থাকে না, সব একাকার হয়ে যায়। এমন একটা ভাব হয়ে গেল, মহাপ্রভু নাম করতে করতে সমুদ্রের জলের মধ্যে ঢুকে গেল। যে ভাবটা মতুয়াদের মধ্যে, জলের মধ্যে ঢুকে গেল। কেন? সমুদ্রের জল নীল দেখে মহাপ্রভু তাই ভাবলো যেটাও বোধহয় আমার কৃষ্ণ। ওই নীল কালার দেখে ওর মধ্যে মহাপ্রভু ডুব দিলেন, ভাবলেন এই যে বোধহয় আমার কৃষ্ণ। তাহলে কতখানি প্রেমিক হলে একজন মানুষ সমুদ্রের জলকে নীল ভেবে, সেই নীল রং দেখে কৃষ্ণ ভেবে জলের অতল তলে তলায় যেতে পারে। মহাপ্রভু জলের অতল তলে তলায় গেল। একজন খেপলা দিয়ে খেও দিয়ে ভাবলো কি, একজন জেলে আমি বোধহয় একটা মাছ পেয়েছি। যখন জালটা টানলো, উপরে উঠলো, দেখে যে একটা ডেড বডি। এই জন্য হরিবর সরকার গান লিখেছিলেন, নাস্তানা বুধ খানে খারা করলি গৌর হরি, আমায় জাতকুলের পর বাটা দিয়া করলি দেশান্তরী। যখন মহাপ্রভুকে তুলে দেওয়া হলো, ওরা মনে মনে ভাবলো কি, ওই জেলে ভাবলো কি, এত সুন্দর মানুষটা মারা গেছে, আমি একটু বুকের কাছে কান দিয়ে দেখি তো। কানটা যখন বুকের কাছে নিয়েছে, মহাপ্রভুর স্পর্শ পাওয়া মাত্র ওই জেলের শিহরিয়া উঠেছে গাত্র। অত্র জেলে ওখানে দাঁড়ায় বলছে একবার হরি বল, একবার হরি বল। বাড়ির থেকে জেলে নি ভাবছে কি, আমার স্বামী তো এরকম নাম করে না, ব্যাপারটা হলো কি, আমি একটু যাই। এসে দেখে যে একটা ডেড বডি। ভাবলো কি, এই লোকটা মারা গেছে, ভূত হয়েছে, আমার স্বামীরে ধরেছে, তাই আমার স্বামী মরা নাম করতেছে। মহাপ্রভুর কাছে যখন এলো, ওই মেয়েটার ভাবনা জাগলো, এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই, একবার একটু দেখি তো লোকটা বেঁচে আছে কিনা। মহাপ্রভুকে যে স্পর্শ করলো, ওই মেয়েটা জীবনে হরিনাম করে নাই, মহাপ্রভুকে স্পর্শ করা মাত্র মেয়েটাও পারে দাঁড়ায় বলছে একবার হরি বল, একবার হরি হরি বল, একবার হরি বল। এখন গ্রামের মানুষ চেয়ে দেখে যে যে যায়, যে গ্রামের থেকে আসে, যে স্পর্শ করে মহাপ্রভুকে, মহাপ্রভুর সাথে সাথে বলে একবার হরি বল, একবার হরি বল। যে ধরে তারে সে মত্ত হয় হরিনামের ভিতরে। একমাত্র এই ভাব, সমাধির ভাবটা আছে কাদের ভিতরে? মতুয়াদের ভিতরে। গত পরশুদিন রাত্রে এখানে মাথা মইছে না, কত মতুয়া ভাব সমাধি হয়ে গেছে না। মহাপ্রভু পরিষ্কার বলেছে, কোথায়? মহাপ্রভু রামানন্দের কাছে সাধ্য সাধন তত্ত্বে সেখানে পরিষ্কার বলেছে, প্রভু কয়ে পরশলোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বললেন এহবাজ্য আগে কহোয়ার, রায় বললেন সধর্ম ত্যাগ সর্বসাধ্য সার। প্রভু বললেন এহবাজ্য আগে কহোয়ার, রায় বললেন জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার। প্রভু বললেন এহবাজ্য আগে কহোয়ার, রায় বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। প্রভু বললেন এইখানে গেলে তার দর্শন, এইখানে গেলে হয়, আগে কহ আর। কোন জায়গা গেলে হয়? যেখানে গেলে জাগতিক জ্ঞান শূন্য ভক্তির উদয়, সেখানে গেলে ঈশ্বর প্রাপ্তি হয়। এটা বললেন কি মহাপ্রভু। এই ভাবটা মতুয়াদের ভিতরে। ডাঙ্কা বাজাতে বাজাতে হরিনাম করতে করতে কেউ জাগতিক জ্ঞান শূন্য হয়ে যায়। অশ্বিনী গোসাই বলেছেন অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়ে রবে। এই দশা তোর যখন হবে চিদানন্দে উঠবে নিশান, মতুয়ারা সেই স্তরে গিয়ে হরিনামে বিভোর হয়ে যায়। তাহলে যে পূর্ণ প্রকাশ একমাত্র মতুয়াদের ভিতরে, মহাপ্রভুর পূর্ণ ভাব। মহাপ্রভু নিজে বললেন যেখানে গেলে জ্ঞান শূন্য হয়, জ্ঞান শূন্য ভক্তির উদয়, সেখানে গেলে ঈশ্বর প্রাপ্তি হয়। মতুয়ারা মাতাম দিতে দিতে কেউ ধুলায় দূষরিত হয়ে যায়।
দেখবেন বাজনা বন্ধ হয়ে গেছে কিন্তু তার নাম বন্ধ হয় নাই, হয় না? বাজনা বন্ধ হয়ে গেছে কিন্তু সে কিন্তু মাতাম দিয়েই যাচ্ছে, হরিবল 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 হরিবল। পাশের কয়েকজন কয়ে যে বাজনা বন্ধ হয়েছে, ওর নাম বন্ধ হয় নাই। এর মানে কি? ও তখন বাহ্যিক জ্ঞান শূন্য, পাশে যে ডাঙ্কা বাজছে না এই ভাবনা কিন্তু তখন আর তার নাই। তখন সে সর্বভূতে হরিময় জগৎ দর্শন করে। হরিময় এই পূর্ণভাবে একমাত্র খেলে মতুয়ার ভিতরে পায় সেই মহাপ্রভু আর হরিচাঁদ আমার আলাদা কেউ নয়। তাহলে ডেকে বললে সবাধারে তুমি করো হে বর্ণন। নিতাই পার করলো কি কারণে এলো শ্রীহরি চরণ। এবার নদী আর সেই নিত্যানন্দ নারকেল বাড়ির মহানন্দ এরা আলাদা কেউ নয়, শোনো তুমি ভাবেরই সম্বন্ধ। মহাপ্রভু এসেছিলেন যা দিতে তা পূর্ণ প্রকাশ করতে পারলেন না, বাধাপ্রাপ্ত হলো, তাই পরবর্তীতে হরি হয়ে তার পূর্ণতা প্রকাশ পেল। পারের ভার নিত্যানন্দই নিয়েছে, তাহলে নিতাই যদি নেয় পরবর্তীতে মহানন্দ, অসুবিধা কোন জায়গায়? লোক তো আর আলাদা না, এটা বুঝবা না, একই ব্যক্তি। হরিচাঁদ ঠাকুরের আসার দরকার ছিল না, কেন এলো? এই যে অনুন্নত সম্প্রদায় যারা, এরা কত ব্যথা পায়। আজকে ছোট্ট একটা কথা বলি আমি ধর্মসভার গায়ে, একটা ভাব লক্ষ্য করো। ওরা দুইজন কি বলে, মামা তোমার সামনে তো দুইজন রেখে দাও। একটা ভাব লক্ষ্য করো, রাম এসেছিল ক্ষত্রিয় কুলে, রাম ক্ষত্রিয় কুলে এসেছিল। আচ্ছা, রাম কি খালি ক্ষত্রিয় গে ভগবান? আমরা রাম রাম কই না, আমরা কি রামরে ডাকি না? দেখো কি কৃষ্ণ এসেছিল বৈশ্যকুলে, তাহলে খালি কি বৈশ্যরাই কৃষ্ণরে ডাকে? তা যদি হবে তাহলে নমরা কৃষ্ণ বলে কান্দে কেন? কথা কইও, কৃষ্ণ তো এসেছিল বৈশ্যকুলে, তাহলে যদি ভগবান কারো ব্যক্তিগত হয় নাকি, তাহলে তো বৈশ্যকুলে যারা তারাই কৃষ্ণরে ডাকবে, তার নমরা কান্দে কেন? গৌর এসেছিল ব্রাহ্মণ কুলে, তাহলে গৌর কি খালি ব্রাহ্মণদের ভগবান? তাহলে এরা গৌর বলে কান্দে কেন? ভগবান যে কোনো জায়গায় আসতে পারে, তিনি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এই যে অনেক সম্প্রদায়ের মানুষ বলে হরিচাঁদ ঠাকুর তো খালি নমর ভগবান, কেন তোমার কে ডাক হয়েছে? তাহলে কৃষ্ণ কি খালি বৈশ্যর ভগবান? রাম কি তাহলে ক্ষত্রিয়কে ভগবান? না, ভগবান যখন আসে সবার জন্য আসে। এই জন্য লিখেছে, যদিও নমকুলে জন্ম হয়েছে আমার, তবু বলি আমি নই নমরেখা। তাহলে রাম ক্ষত্রিয় কুলে জন্মেছে তাই বলে সে ক্ষত্রিয় রেখার না, কৃষ্ণ বৈশ্য কুলে জন্মেছে তাই বলে সে বৈশ্য রেখার না। ভগবান কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। ভগবান যখন আসে তখন পতিত উদ্ধার করতে সবার জন্য ভগবান জগতে আসে। তাহলে দাঁড়াইয়া বলি আমি, সভ্য সবার স্থান নমশূদ্র কুলে এসেছিলেন দয়াল হরিচাঁদ। তাহলে ঠাকুর এলেন কেন এই কুলে? এদের উপরে অত্যাচার আরম্ভ হয়েছিল, সে অত্যাচারের মাপকাঠি ছিল না, কঠিন ব্যাপার। নদীর জলে রামকান্ত স্নান করতে নামলো, রামকান্তকে নদীর জল থেকে তুলে ফেলানো হলো। এই রামকান্ত এদিকে আসতে। রামকান্ত বললেন আমার দোষ। বললেন তোর দোষ কি? তুই চণ্ডালের ঘরে জন্ম নিয়ে নদীতে নামলি কেন?
তুই নদীর জলে স্পর্শ করলি, এতে জাত চলে গেল। রামকান্ত বললেন, এ তো প্রকৃতির দান, এতে এত শোষণ থাকবে কেন? এক ব্রাহ্মণ পিছন থেকে লাঠি পিটা করল। আরে রামকান্ত তো অনেক পরের কথা, গুরুচাঁদ ঠাকুরের জন্ম 1846 সাল, ডক্টর বি আর আম্বেদকরের জন্ম 1891, গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র তার জন্ম 1867। খালি এই সাল তারিখগুলো জানো তাহলে বুঝতে পারবা না যে আম্বেদকর সাহেব গুরুচাঁদ ঠাকুরের থেকে 45 থেকে 46 বছরের ছোট। আমার কথা বোঝা যাচ্ছে কি? আম্বেদকর গুরুচাঁদ ঠাকুরের থেকে 45 থেকে 46 বছরের ছোট। ভারতবর্ষের যিনি সংবিধান লিখেছেন আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর। আর গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ, এই শশীভূষণের জন্ম ডেট হচ্ছে 1867। আম্বেদকরের থেকে 25-26 বছরের বড় শশীভূষণ ঠাকুর। এই আম্বেদকর যখন স্কুলে গিয়েছে, তার স্কুলে কোনো গ্লাস বা কোনো জগ স্পর্শ করতে দেওয়া হয়নি। সে তো গুরুচাঁদ ঠাকুরের 45 বছর পরে, তখনও পর্যন্ত এই অবস্থা। আম্বেদকরকে একটা গ্লাস স্পর্শ করতে দেওয়া হয়নি। আম্বেদকর সাহেব রাস্তা দিয়ে যাচ্ছিলেন জল পিপাসার জন্য, যেখানে ব্রাহ্মণরা শৌচ করে পায়খানা করে শৌচ করে ওই জল স্পর্শ করেছেন। একজন ব্রাহ্মণ গিয়ে পিছন থেকে লাঠি পিটা করলো। আম্বেদকর সাহেব বললেন, আমাকে মারা হলো কেন? বলে, এই জল তুই স্পর্শ করলি কেন? বলে, এ তো আপনারা জল খরচ করেন, সেই জল খেয়েছি আমি। বলে, তুই এই জল স্পর্শ করলি, তাতে আমাদের জাত চলে গেল। ভাবতে পারো তুমি? আজ থেকে কয়দিন আগের কথা। কি রে? তাহলে যেখানে আজ থেকে কয়দিন আগের কথা, যে আম্বেদকর স্কুলে স্টাডি করতে, যখন পড়াশোনা করতে, অধ্যয়ন করতেন, আম্বেদকরকে উপর থেকে জল ঢেলে দেওয়া হতো, কোনো গ্লাসে স্পর্শ করতে দেওয়া হতো না। কেন? ওরা বলতো, তুমি গ্লাসে স্পর্শ করলে তাতে জাত চলে যাবে। তাহলে হরিচাঁদ ঠাকুরের আমলের ঘটনাটা কি হতে পারে ভাবিয়ে দেখো। কথা বোঝা যাচ্ছে আমার? এই যে আমরা যারা নমশূদ্র সমাজের মানুষ, হরিগুরুচাঁদকে অনেকে তো মানি এখনো পর্যন্ত। এরা বুকে হাত দিয়ে একটা কথা বলুক তো, 1906 সালের আগে, 1906 থেকে 1907 সালের আগে এই নমশূদ্র সমাজে কারো চাকরি ছিল? এট ফার্স্ট সর্বপ্রথম নমশূদ্র সমাজে, জেনে রাখো, নমশূদ্র সমাজের সর্বপ্রথম যদি কেউ চাকরি পায়, সেই প্রথম চাকরি পেয়েছিল গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ। এর আগে নমশূদ্র সমাজে কোনো চাকরি নাই। অল ইন্ডিয়া বেসিক, তখন অখণ্ড ভারতবর্ষ, অল ভারতবর্ষের ভিতরে নমশূদ্র সমাজে কারো চাকরি ছিল না। প্রথম চাকরি পান গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শশীভূষণ। জানবা না? তুমি যে ধর্মই করো, কোনো ধর্মে রেহাই দেয় নাই। খালি যদি শুনত যে সারালে সাল, কসার বাড়ির অভাব ছিল না। ও কালীও দেখে নাই, কৃষ্ণ দেখে নাই, গৌর দেখে নাই, কোনো ভগবান দেখে নাই। খালি যদি শুনত যে এটা সারালে চল, কোনো মন্দিরে ঢোকার অধিকার নাই। তাই যদি না হবে, রামকান্ত তো কৃষ্ণ পূজাই করেছিল, তারে লাঠিপিটা করা হলো কেন? একজন বৈরাগী আমার জবাব দিতে পারো? রামকান্ত লাঠি, কোথায় আছো তোমরা? রামকান্ত কৃষ্ণ পূজা দিয়েছিল, তারে লাঠি পিটা করা হলো কেন? সে তো হরিচাঁদের পুজো দেয় নাই। কথা বোঝা যাচ্ছে আমার? তখন হরিচাঁদ ঠাকুর আসেইনি। রামকান্ত ভোগ নৈবেদ্য রন্ধন করে কৃষ্ণের সামনে দিয়েছিল। এক ব্রাহ্মণ পিছন থেকে সে লাঠি পিটা করলো। রামকান্ত বললেন, আমাকে মারলেন কেন? বলে, তুই ভোগ দিলি কেন? গোবিন্দ মন্দিরে তুই ভোগ লাগালি কেন? রামকান্ত বললেন, ভগবান তো সবার। আবার কথা, কথা বুঝেছ? তাহলে
ছিল কালী, না ছিল দুর্গা, না কৃষ্ণ। আমি কাউকে ছোট করছি না, আপনি যে ইষ্টকেই ভজেন, কিন্তু তখন আপনি যাকেই ভজেন না কেন এই ভজা দেখা টেকা হয় নাই, শুধু দেখেছে এই যে সারাল কি না, যদি শুনেছে খালি সারাল, বাড়ির অভাব নাই। একমাত্র এই বাড়ি বন্ধ হয়েছিল সেটা হরি গুরু চাঁদের কৃপায়, এটা আমার গুরু চাঁদের অবদান। কি রে উপরে কারে যেন ডাঙ্কা বাজাচ্ছে, ওইটা বন্ধ করতে বলো। হ্যাঁ, আমি কিছু মূল সত্য প্রকাশ করি, তাহলে বুঝতে পারবা। এই চাকরি শুধু চাকরি না, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যখন লীলা সম্বরণ করেন তখন পূর্ববঙ্গে একটা দুর্ভিক্ষ নেমে এল। যে দুর্ভিক্ষে অনুন্নত সম্প্রদায়ের মানুষ, যারা ঘরে তন্ডুল পর্যন্ত ছিল না, চাল পর্যন্ত ছিল না, পূর্ববঙ্গের অনুন্নত সম্প্রদায়ের মানুষ সব গিয়ে গুরুচাঁদকে ধরল। বাবা আমরা বাঁচবো কি করি? গুরুচাঁদ ঠাকুর বলেন কি, শোন, তোদের কাছে কোনো অর্থ করি নাই? বলেন না, সব শেষ হয়ে গেছে। গুরুচাঁদ ঠাকুর নিজের গাঠির টাকা, নিজের সম্পত্তি বিক্রি করে দিলেন খালি এদের জন্য, এগে বাজায় রাখার জন্য। হরিচাঁদ ঠাকুর যাওয়ার সময় শুধু বলেছিলেন, গুরুচাঁদ একটা জাতি, এই মরা জাতির দায়িত্ব তোরে দিয়ে গেলাম, তুই একটু দেখে রাখিস। নিজের ভাই যদি বড় লোক হয় তাই মাথায় বাড়ি দিতি, পিছপা হও না, বোঝো না? আর তোমরা তারা কি দেছো? নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে দিয়ে তখনকার সময় 19,000 টাকা এদের মধ্যে দান করেছিল গুরুচাঁদ ঠাকুর। তার বিনিময়ে তার কি দেশ? জবাব দাও তো। হ্যাঁ বৈরাগী, এই সমাজে জন্ম নিয়ে, নমকুলে জন্ম নিয়ে এখনো তার সে গীতা পড়ার অধিকার তোমার ছিল নাকি? আক্ষরিক জ্ঞানই তোমার ছিল না। যে আক্ষরিক জ্ঞান পেয়েছো তুমি গুরুচাঁদের আশীর্বাদে। গীতা গ্রন্থ খারাপ তা আমি বলছি না, গীতার বাণী অমূল্য বাণী। তাহলে এই বাণী তো তুমি পড়তেই পারতা না, তুমি তো জানতেই পারতা না যদি গুরুচাঁদ ঠাকুর তোমাকে শিক্ষার সুযোগ না করে দিত। এটা মনে রাখো, অলরেডি 1931 সালের সেন্সাস রিপোর্ট অনুসারে ওয়ার্ল্ডের মধ্যে প্রথমই একজন মানুষ যিনি 3949খানা স্কুল গড়েছিলেন ওয়ার্ল্ডের ভিতরে, তিনি হচ্ছেন একমাত্র গুরুচাঁদ ঠাকুর। এর উপরে পৃথিবীতে আর কেউ ছিল। আমি শ্রদ্ধা রেখে বলছি, আমরা যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলি, আপনি জানেন কয়টা স্কুল গড়েছে? 35। মাত্র 35খানা স্কুল করেছিলেন বিদ্যাসাগর। আমি শ্রদ্ধা রেখে বলছি। আর সেখানে দাঁড়িয়ে গুরুচাঁদ ঠাকুর 3949খানা স্কুল করেছিলেন। ব্রিটিশ সেন্সাস রিপোর্ট বলছে 1931 সাল। গুরুচাঁদ ঠাকুর শুধু একটা কথাই বলেছিলেন, উনি কি খালি বলছিলেন যে নোমরাই এই স্কুলে পড়বে? না, গুরুচাঁদ ঠাকুর জেনেছিলেন একটা কান্ট্রি, একটা স্টেট, অল ওয়ার্ল্ড যদি উন্নতির শিখরে যেতে হয় একমাত্র শিক্ষা ছাড়া কোনোভাবেই এ জাতি উত্তীর্ণ হতে পারেন না। বর্তমানে 62 কান্ট্রি, 62খানা দেশে হরি গুরুচাঁদের মন্দির গড়ে উঠেছে। ভাবতে পারো, যে জাত দুটো ভাত খেতে পারত না, যারা দুটো অন্ন সংস্থান করতে পারে নাই, যারা স্কুলে গেলে ঘিটি ধাক্কা দিয়ে বের করে দেওয়া হতো, যারা রাস্তায় হাঁটলে ঝাঁটা বেঁধে দেওয়া হতো, আজকে এখানে এত বড় অনুষ্ঠান। গুরুচাঁদ ঠাকুর যদি না আসতো জীবনে এই অনুষ্ঠান হতে পারে? কোনোদিন হতো নাকি? নিমিজিমি শিশিরির বাড়ি হয়ে হয় নাকি? হতে পারে কোনোদিন?
তাহলে এই একমাত্র আজকে যা কিছু পাচ্ছ, এই যা কিছু দেখছো, এর মূল কাণ্ডারি একমাত্র হরি গুরু ছান। এদের উদ্ধার করতে, এদের পরিত্রাণ করতে। এদের প্রথম মুক্তিদাতা যিনি, গভর্নমেন্টে এদের কোনো জব নেই, কোনো চাকরি নেই। গুরুচাঁদ ঠাকুরের কাছে শশীভূষণ মনের কষ্টে বলেছিলেন, বাবা এটা কথা কি? বলেছে আমি যদি বাবনকে ঘরে জন্মাতাম কবে যে আমার চাকরি হয়ে যেত। গুরুচাঁদ ঠাকুর বলল, ভয় নাই, চাকরি তোমার হবে নেই, তোমার চাকরি দেওয়ার জন্য একজন আসতেছে। কে আসছে বাবা? বলে অস্ট্রেলিয়া থেকে আসবে মিট সাহেব, তোমার চাকরি হবে। তুমি কলকাতা গিয়ে সেই লোকের সাথে একটু সাক্ষাৎ করতে যাবে। কলকাতা মিট সাহেবের সঙ্গে দেখা করবে। মিট সাহেব বলল, কে তুমি? বলেন, আমি গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র শ্রী শশীভূষণ। বলে, তুমি বাড়ি যাও, আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে যাব। আমার বহুদিনের ইচ্ছা ওই মানুষটার সঙ্গে একটু দেখা করি। আর এ তো তারে তারে কানেকশন না। 1906 থেকে 7 সালের মধ্যে ওরাকান্দিতে পা রাখলেন মিট সাহেব। গুরুচাঁদ ঠাকুর মিট সাহেবকে বলেন, মিট আমার একটা অনুরোধ রাখো বাবা, যদি পারো এদের জন্য শিক্ষার ব্যবস্থা করো আর এদের চাকরির ব্যবস্থা করো। এটা এত শিক্ষিত হয়েছে কিন্তু একটা ছেলে মেয়ে চাকরি নেই কেন? সেন্সাস রিপোর্টে এদের এমনভাবে তুলে ধরা হয়েছে এরা কোনোদিন চাকরি পাবে না। মিট সাহেব বলেন, আমি চেষ্টা করব, তবে একটা কথা কি, আমি যার জন্য চেষ্টা করব আগে সেই মানুষটা কেমন একটু পরীক্ষা করব না? আরে বলো। আর একটা কথা কি, আপনাকে সবাই ভগবান বলে, আপনার মধ্যে নাকি কিছু শক্তি আছে। বলে, বাজে কথা। বলে, তা আমি জানি না, তবে একটা কথা, ওই যে একটা দুর্গা প্রতিমা আপনার মন্দিরে, এই দুর্গা প্রতিমা কথা বলে, আপনি একে কথা বলাতে পারেন? আপনি বলে, ভগবান। গুরুচাঁদ ঠাকুর বললেন, ওরে কথা বলাতে আমার ভগবানের দরকার নাকি? বলে, কথা বলে? বলে, হ্যাঁ বলে। তো বলে, সত্যি বলে? বলে, হ্যাঁ বলে। একটু দেখান তো। বলে, আমি দেখাবো কি, তুমি সে দেখো বলে কি না। মিট সাহেব যখন দুর্গা প্রতিমার দিকে তাকালো, দেখে যে দুর্গা প্রতিমার দু চোখ দিয়ে জল টপ 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 করে ঝরে পড়ছে। মিট সাহেব বলল কি, যে মানুষ একটা মাটির মূর্তিকে কাঁদাতে পারে এ মানুষ সামান্য মানুষ নয়। আজ হইতে আমি তোমার চরণে আশ্রয় নিলাম। সেই দিন থেকে মিট সাহেব বলে, গুরুচাঁদের ঠাই আমি আজ হইতে তব চরণে নিয়েছি আশ্রয়। আমি শশীভূষণের চাকরির ব্যবস্থা করে দেব। শশীভূষণ ঠাকুরকে বললেন, তুমি কলকাতা যাও, একটা ইংলিশে মানপত্র তৈরি করে আনো, যেটা ফরিদপুরে যেদিন বড়লাট সাহেব আসবেন সঙ্গে ফুলার সাহেব থাকবে, ওই দিনে তুমি এই মানপত্রটা ইংলিশে পাঠ করে শোনাবে। এমনভাবে পাঠ করবে সেই দিন যেন ব্রিটিশ সরকার হতবাক হয়ে যায় তোমার পাঠ শুনে, যে না, এই সমাজের মানুষ ছোট জাত নয়। সেই মানপত্র পাঠ করে শোনানোর পরে বড়লাট সাহেব জিজ্ঞাসা করেছিলেন মিট সাহেবের কাছে, কে ছেলে? বলেনি, গুরুচাঁদ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র। বলো, এত বড় হায়ার এডুকেটেড, এত ভালো ছেলে, এত সুশিক্ষিত, আমি অল বাংলাদেশে ঘুরেছি, এত সুন্দর ইংলিশ বলা কারো কাছে শুনিনি। আচ্ছা, একে চাকরি দেওয়া হলো না কেন? যে ম্যাজিস্ট্রেট সাহেব চাকরি দেবে উনি হায়ার কাস্ট ছিলেন, উনি আর কোনো কথা বলতে পারলেন না। বড়লাট সাহেব বললেন, কাগজটা আমার কাছে দাও। সঙ্গে সঙ্গে কাগজ বের করে দেওয়া হলো। ওখানে বসে সিগনেচার দিয়ে বড়লাট সাহেব বললেন, আজ হইতে তোমার চাকরি পাকা, শিলিগুড়ি তোমার ট্রান্সফার। নমশূদ্র সমাজের প্রথম চাকরি শশীভূষণ ঠাকুর, এবং তার প্রথম ট্রান্সফার হয় শিলিগুড়ি। আর ওখানে বসে বড়লাট সাহেব ব্রিটিশ সরকারকে চিঠি লিখলেন, এখন থেকে আর নমশূদ্র সমাজ পতিত নয়, এখন থেকে এদের সবাইকে চাকরি দিতে হবে। সেদিন থেকে এরা মুক্তি পেল। তাহলে
আমার কথা হচ্ছে এইখানে, তুমি কৃষ্ণ ভজ দুঃখ নেই, তুমি কালী ভজ দুঃখ নেই, তুমি দুর্গা ভজ দুঃখ নেই। আরে তুমি তোমার বাপ দাদার খবর জানো? হ্যাঁ, দুর্গা পুজোর সময় গামছা পরে দুর্গা পুজো দেখেছি আমি শিশি, হাফ প্যান্ট পরার টাকা ছিল না। আমার জীবনে যদি এই করতে পারে তাহলে আমার পূর্বপুরুষ কি অবস্থায় ছিল। একটা টাইম পূর্ববঙ্গের থেকে এই দেশে যখন মানুষ আসলো তাল ঘোটা খেয়ে বেঁচে থাকা লোক আছে এখনো, তারা ওই শাপলার ড্যাপ কি গুসাই সত্যি করছি কিনা হাত উঁচু করে দেন একটু, ঠিক কিনা? শাপলার ঢ্যাপ, তারপর যে ঢ্যাপের খই, তাল ঘোটা খেয়ে বেঁচেছিল, এত কষ্টের মধ্যে কাটাতে হতো। এমন একটা পরিস্থিতি এদের ছিল, এরা দুটো ভাত তাই দিনন্তে একবার পায় নাই। তাহলে তুমি কৃষ্ণ ভজ, কালী ভজ, গৌর ভজ, আজকে যতটুক স্বাচ্ছন্দ্য জীবন যাপন করো, এই একমাত্র যদি হরিগুরু চাঁদ না আসতো এত সুখে তুমি জীবন যাপন করতে পারতে না। অন্তত তুমি কৃষ্ণকে ডাকতে গেলেও একবার তোমার উচিত গুরুচাঁদের জন্য একটা প্রণাম করা, এটা তোমার উচিত। তুমি সে যে ভগবানকে ডাকো না কেন, ওনার অবদান কোনোদিন এ সমাজ তো বলতে পারে না, যদি অন্তত একটু এই পাল্লায় পড়ে কোনোদিন বলতে পারবে না। 1912 সালের যখন পঞ্চম জর্জ অল ইন্ডিয়া বেসিক নমশূদ্র সমাজে একজনকে দরবার মেডেল দেওয়া হবে, আজকে একজন মানুষকে দরবার মেডেল দেওয়া হবে। সাল কত? 1912। দেখেন, খালি একটু ভাবেন এই জাত কত বড় ক্ষতিকর, কত ক্ষতি করেছে এদের। গুরুচাঁদ ঠাকুর ব্রিটিশ সরকারের থেকে চিঠি আসলেন, তখন ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব হচ্ছেন কুমোদ বিহারী মল্লিক। এই কুমোদের চাকরির খবর জানো? আরে কি মানুষ যে এদের মধ্যে আসছিল, এ তো বুঝলো না রে। কুমোদ বিহারী মল্লিক চাকরির জন্য অ্যাপ্লাই করলেন, তার সার্টিফিকেট ভুল হয়ে গেল, জেলার নাম ভুল হয়ে গেল, গ্রামের নাম ভুল হয়ে গেল। গুরুচাঁদ ঠাকুরের কাছে আসলো, বাবা আমার আর চাকরি হবে না। কয়ে যে কেন রে কুমোদ? বলছে আমার সার্টিফিকেটে ভুল হয়ে গেছে, জায়গার নাম ভুল হয়ে গেছে। কয়ে যে কেন? আমার নাম তোর মনে ছিল না? এই শালার পোড়া তো বাইলি, এই যা আবার যা, তোরে যা বলবে তুই বলবি বাড়ি কনে, যদি কয় বাড়ি কনে বলবি ওরা কান্দি। বাবার নাম কি বলবি? গুরুচাঁদ ঠাকুর। চাকরি না হলে আমি তার দায়, যা রওনা দে। সার্টিফিকেট পর্যন্ত ভুল হয়ে গেছিল গুরুচাঁদ ঠাকুরের মুখের কথায়। কুমোদ বিহারী মল্লিক যখন দাঁড়ালো, বললো তোমার নাম কি? বললো কুমোদ বিহারী মল্লিক। বাবার নাম কি? কয়ে যে গুরুচাঁদ ঠাকুর। হে বাড়ি কনে? কয়ে যে ওরা কান্দি। কয়ে যে চাকরি পাকা কুমোদ, আর ভয় নাই, তোমার চাকরি দিয়ে দিলাম, তোমারে যাও। সার্টিফিকেট ভুল হয়ে যায় মুখের কথায়, বোঝো? কয়ে যে তোর আমার কথা মনে নাই। যেমন তেমন মানুষ আসছিল নাকি এদের মধ্যে, এটা ভাববার বিষয়। 1912 সালে সেন্সাসে যখন গুরুচাঁদ ঠাকুরকে একজন লোক 252 জন লোককে টোটাল অল ইন্ডিয়া বেসিক আজকে 252 জন লোককে দরবার মেডেল দেওয়া হবে প্রথম, তার মধ্যে নমশূদ্র একজন। এটা জানো? আরে বোঝো না, সেই মানুষটাই ছিল গুরুচাঁদ ঠাকুর। এখন গুরুচাঁদ ঠাকুর দরবার মেডেল আনতে গেছে, খালি ভাবো পরিস্থিতি কি। ফরিদপুরে কুমোদ বিহারী মল্লিকের ঘরে গিয়ে ঠাকুর বসে আছে। তখন কিন্তু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, ঐতিক কালী এসব না। কি করছি? নমো কেন দরবার মেডেল পাবে? নমো, এই নমরে দরবার মেডেল দেওয়া হবে কেন? বাউনরা করলো কি?
ওই ফরিদপুরে বড়লাট সাহেব এই ওরা ওই কুমদ বিহারী মল্লিকের বাড়ির চারিপাশে ওরা প্রতিবাদ মিছিল বের করলো, ওনারে কেন দরবার মেডেল দেওয়া হবে? গুরুসান ঠাকুর দুঃখের ছোটে কুমদ বিহারী মল্লিককে বললেন, কুমদ দেখেছো কি আরম্ভ হয়েছে? কুমদ বিহারী বললেন, বাবা তুমি কিছু মনে করো না, কথা বলে না, চুপ করে শোনো, শুনতে না আসলে হাঁটা দাও, আমি একা একা বলে বাড়ি যাবো, কেউ বলতে থাকবো আমি। এই দরবার মেডেল যখন গুরুচাঁদ ঠাকুরকে প্রদান করা হবে, ওই ব্রাহ্মণরা চারিপাশে দাঁড়াইয়ে প্রতিবাদ বের করলেন। গুরুচাঁদ ঠাকুর কুমদ বিহারীকে বললেন, কুমদ দেখেছিস এরা কত বড় শত্রু তোদের, আজকে যদি এই দরবার মেডেল আমরা পাই তাহলে এরা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। কুমদ কোনোভাবে পাওয়া যাবে তো? কুমদ বিহারী বললেন, কি বাবা সবই তো তুমি জানো, মেডেল দেবে পঞ্চম জজ, এরা ঝামেলা বাদানির কেডা, তুমি চুপ করে বসে থাকো কি হয়। দেখো ব্রাহ্মণরা চারিপাশে মিছিল বের করছে, দরবার মেডেল দেবে কেন, জবাব চাই, জবাব চাই, বুঝিয়া। আর গুরুচাঁদ ঠাকুর বসে আছে এমন একটা পজিশনে, ঘরের মধ্যে বসে আছে, রাস্তার থেকে ঠাকুরকে দেখা যাচ্ছে। কথাটা শোনো তাহলে বুঝতে পারবা। এর মধ্যে একজন ব্রাহ্মণ তার ছোট্ট একটা ছেলে নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, আর গুরুচাঁদ ঠাকুর ঘরের মধ্যে বসে আছে। ওই ছেলেটা বাবারে বলছে, কি বাবা আমার হাতটা ছেড়ে দাও তো। বলে কেন? ওই যে ঘরের মধ্যে যে লোকটা, আমি ওনার কাছে যাব। বলে আমি ওনার কাছে যাব। বলে ওনার কাছে যাবি কেন? দেখছি সবাই যে মিছিল দিচ্ছে, ওনারে দরবার মেডেল দেবে। বলছে বাবা তোমার জানা আছে না, তুমি জানো না আমার একবার জ্বর হয়েছিল, সেই জ্বরে আমি মারা যাচ্ছিলাম, তোমারে বললাম না, কে জানো আমার স্বপ্নে বলে গেছে এর পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ খেলে জ্বর সেরে যাবে। বলে হ্যাঁ, তা তো আমি তোরে আনিয়েও দিছিলাম, খাওয়ার পরে ভালো হয়ে গেছিলি। বলছে বাবা খালাম তো, ডাক্তারটা কেটা ছিল তা তো তুমি জানো না। বলে কেটা? বলছে ওই স্বপ্নের ঘরের ডাক্তার হচ্ছে ওই যে ঘরের মানুষটা, ওই মানুষটারে আমি স্বপ্নে দেখেছিলাম, এই সেই মানুষ, এই সেই গুরুচাঁদ। হরি বল, হরি বল। ওইখান থেকে বাচ্চা ছেলেটা বাবার হাত ছেড়ে দিয়ে গুরুচাঁদ ঠাকুরের কাছে গেল। সুরেন বাবু লোকটার নাম ছিল সুরেন। সুরেন ওখানে গিয়ে ঠাকুরের সামনে যখন দাঁড়ালো, গুরুচাঁদ ঠাকুর সুরেনরে বলছে, কি সুরেন তোমার ছেলে সেই পান্তা পাতার ইলিশ খাইয়ে ভালো আছে তো? দেখেছ? ওই দাঁড়ানোর সাথে সাথে ঠাকুর বলছে, কি তো সল পান্তা পাতার ইলিশ খেয়ে ভালো আছে তো? ওই সুরেন বাইরে এসে বাবনকে বলে, কি এ কার জন্য তোরা প্রতিবাদ করতেছিস? এই মানুষ কোন এক জাতির মানুষ নয়, এ স্বয়ং ভগবান সবার জন্য এসেছে। হরি বল, হরি বল। এই যে পঞ্চম জজ গুরুচাঁদ ঠাকুরকে দরবার মেডেলে ভূষিত করেছিল, প্রথম নমশূদ্র সমাজে কেউ দরবার মেডেল পেয়েছিল, সেখান থেকে এরা সমাজে প্রতিষ্ঠিত। এটা ভাবো, খালি একটা কথা ভাবো না, এদের চন্ডাল গালি যেদিন মোচন করতে যায় মাত্র 35 টাকার দরকার ছিল, 35 টাকা। কি বললাম? 35টা টাকার দরকার। আমার মনে হয় এখন দাঁড়াই আমার মনে হয় সেই দিন প্রহ্লাদ ঠিক বলেছিল। গুরুচাঁদ ঠাকুর তালতলা গিয়েছিলেন টাকা আনতে। গুরুচাঁদ ঠাকুর প্রহ্লাদকে বলছিল, প্রহ্লাদ এই চন্ডাল গালি মোচন করতে গেলে সেন্সাস রিপোর্ট থেকে একটা রিপোর্ট তুলতে হবে, যে রিপোর্ট তুলতে গেলে ব্রিটিশ সরকারকে 35 টাকা তাদের দিয়ে তারপরে রিপোর্টটা দেবে, নইলে ও টাকা আমরা রিপোর্ট পাবো না। কি লেখা আছে রিপোর্টে? প্রহ্লাদ কথা দিলেন, তালতলার প্রহ্লাদ, যে আমি দেব। গুরুচাঁদ ঠাকুর টাকা আনতে গেলেন। টাকা আনতে গিয়ে যখন প্রহ্লাদের সামনে দাঁড়ালো, প্রহ্লাদ দে টাকা দে। প্রহ্লাদ 5 টাকা দিয়ে প্রণাম করলো, বাবা আমি আর টাকা দিতে পারবো না। বলে প্রহ্লাদ সত্যি কথা রাখিস, কিন্তু মুখ দিয়ে যা বলছিস তাই রাখ, কথা রাখ। কিন্তু প্রহ্লাদ সেদিন একটা কথা বলেছিল, নমকি খালি আমি একা হব নাকি, আর কটা কি করবে? আজকে ব্যথা জাগিত। আচারমালা গলায় নিয়ে যে কয়জন আচারমালা মতুয়ারা গলায় নাই, এই নমর মধ্যে বই রেগি কয়েছে, দেখো
কত বড় বেতাল কথা কয় জানো? কেউটা নবাই নাই। তুমি যে তুলসীর মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, তুমি যে একজন মতুয়ারের দেখে ঘৃণা করো, তাহলে তুমি নমশূদ্র হবো নাই? এই নমশূদ্র টাইটেলটা পেয়েছিল সেদিন বহু লড়াইয়ের পরে গুরুচাঁদ ঠাকুর তোমার এই লড়াই দিয়েছিল। আজকে যে নামটা তুমি লেখো, এটা গুরুচাঁদ ঠাকুরের দয়ার ফসলের লেখা তোমার, এটা ভাববা না তুমি। সেই দিন গুরুচাঁদ ঠাকুর বলছিলেন, প্রহ্লাদ টাকা দে, কিন্তু আমার জীবনের সর্বস্ব আমি দান করেছি শুধু তোদের উদ্ধার করবো বলে। কেন উনি ভাবতে পারতো না যে এই কয়টা তুলসীর মালা নেই, এই কয়টা উদ্রক্ষীর মালা নেই, এই কয়টা বাদ থাক না? গুরুচাঁদ ঠাকুর এটা চান নাই। গুরুচাঁদ ঠাকুর শুধু চেয়েছিলেন কে কি ধর্ম করুক দেখার দরকার নাই, আমার বাবা বলেছে এদের উদ্ধার করতে, আমি এদের সবাই উদ্ধার করতে চাই, সবাই যেন উদ্ধার হতে পারে। আজকে তুমি বৈরাগী, সেই গুরু চানতে ভগবান মানতে তোমার ঝামেলা চাই। হ্যাঁ, এই একদল বড় হয়েছে আমার কয় যে এইটা হচ্ছে মতু আগে দালাল, বুঝলি? এই সাচাশোলার কথা কইতো, ওকে তারে দালাল হচ্ছি আমি। আরে মতু আগে দালাল হওয়াও ভালো নাকি? সত্য পথের দালাল হওয়াও ভালো আমি মনে করেছি। তাহলে তুমি যা এটা ভাববা না। লড়াই দিয়েছিল গুরুচাঁদ ঠাকুর, 35 টাকা যখন দিল না, এ সারা রাত বলে বললে শেষ হয় না। তালতলা খালে গিয়ে দাঁড়ালো, খালের উপরে। সটিয়ারা গেছে নি দেখ। আচ্ছা, আমি একটা ভাও কথা কইছি, আমি আসলে দাঁড়ায় কোনো বাজে কথা বলছি? যে কটা কথা বলছি সব ধর্মের কথা। বাজে কথা আমি কব কেন? কব দিতেই ওতে কি পাওয়া যায়? ওই যে কটা গল্প টল্প কয় ওর মধ্যে সত্যি আছে একটু, সবই তো মিথ্যা। ও তো তাও ঝাড়া মিথ্যা। ওর বাবার ধারে টাকা পাবে, যে পাবে পাওনা দ্বারা এসে কছে কি তোর বাবা গেল কানি, ওর বাবা ঘরের চেয়ে শুনিয়ে কাঁথা মুড়ি দিয়েছে। কাঁথা মুড়ি দিলে মানে ব্যস্ততর ভাবে কাঁথা মুড়ি দেওয়া তো ঠেঙে বার হয়ে গেছে। ও দেখেছে বাবা তো শুয়ে গেছে, বলে বাবা আমার 2-3 দিন বাড়ি নাই, পরিস্থিতি খুব খারাপ, বাবা কলকাতা গেছে, আসুক আমি বাবাকে বলে দেব। বলে যে কাঁথার তলায় কেডা? ওই যে ঠেং বার হয়ে গেছে, কয় যে ঠেং বাবার, কিন্তু বাবা বাড়ি নাই। তে এ শুনে লাভ কি? এতে একটু মানুষ আসে, এছাড়া ধর্মের কোনো কাজ হয় না। মূল সত্য শোনো, যে সত্য শুনলে তুমি বুঝবা যে তিনি কি করেছিলেন তোমার জন্য। তালতলা খালের পরে দাঁড়ালো, খালের জল শুকাই গেছে। তা খালে দাঁড়াইয়ে, নৌকার পরে দাঁড়াইয়ে উনি অনুরাগ দেখাচ্ছে খাল নেই। খালি ভাবো, প্রহ্লাদ টাকা দিল না, অনুরাগ কিন্তু প্রহ্লাদকে দেখাচ্ছে না। প্রহ্লাদকে তো বলতে পারতো যে তোর ধ্বংস করে দেবো আমি। গুরুচাঁদ ঠাকুর কেন বলে নাই জানো? ছেলে তো, ছেলে তো আচ্ছা, ছেলে অন্যায় করতে পারে, ও বোঝে না, আমি ওর পরে রাগ করবো না। ও হয়তো বোঝে নাই। কি দয়াল ভগবান! ওই খালের উপরে যাই, নৌকার উপরে দাঁড়ায় বললো, এ খাল, সারাল রে খাওয়াইছিস জল, আমার টাকা এনে দে। খালের উপরে রাগ দেখাচ্ছে, কিন্তু প্রহ্লাদের উপরে রাগ দেখায় না। কেন জানো? জানে যে আমি যাদের মধ্যে আসছি এরা আসলে কিছু বোঝে না। এত বড় দয়াল। খালের পরে যখন রাগ দেখায়, দিগম্বর মূর্তি ধরে দাঁড়ালো, যে খালে জল নাই, দেখে যে নতুন জোয়ার শুরু হয়ে গেছে, খালে পুরো জল ঠাবুটুবু, মনে হচ্ছে যে তালতলা ভূমিকম্প হবে। তালতলার ভক্তরা গিয়ে প্রহ্লাদকে বললো কি, প্রহ্লাদ তাড়াতাড়ি যা, ওই টা দিয়ে সাবা দে, নইলে তালতলা আজকে ধ্বংস হয়ে যাবে। দেখ ভোলানাথ মূর্তি ধরে দাঁড়া গেছে আমার গুরুচাঁদ। প্রহ্লাদ যে সেই টাকা দিয়ে প্রণাম করলো, বাবা ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই। তবে আমার এখন মনে হয় প্রহ্লাদ সেদিন কথা এবারে খারাপ কয় নাই, যে নমকি খালি আমি একা হবো নাকি। এটা ভাববার বিষয়। অত বড় একটা মানুষের, মানে এদের
প্রথম থেকে জীবনের শেষ পর্যন্ত যা যা লাগে এ টু জেড সব দিয়েছিলেন। 1872 সাল সার্বিক শিক্ষা আন্দোলন গড়ে তুলেছিলেন। 1872 সালে, 1880 সালে উনি প্রথম উচ্চ বিদ্যালয় গড়ে তুলেছিলেন চৌধুরী বাটিতে। নমশূদ্রদের কোনো সম্মিলন হতো না, এখন তো পথে ঘাটে সম্মিলন হয়। 1981 সাল এট ফার্স্ট, এই 1881 সালে এট ফার্স্ট প্রথম নমশূদ্র সম্মিলন হয়, সেটা হচ্ছে দত্তডাঙ্গা ঈশ্বর গাইনের বাড়িতে প্রথম নমশূদ্র সম্মিলন। এখন তো বিভাস মণ্ডলের বাড়ি, শিশিরের বাড়ি, পাঁচবাড়ি স্কুল, এখন তো সম্মিলন হতে আর জায়গা নাই, কিন্তু প্রথম এদের সম্মিলন করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। সেদিন বলেছিল আজকে তোমাদের মুক্তির পথ, যার যার মনের কথা প্রকাশ করো। এর আগে 1881 সালের আগে এরা কোথাও দাঁড়াইয়ে উচ্চ কণ্ঠে কোনো কথা বলতে পারে নাই, এদের কোনো কথা বলতে দেওয়া হয় নাই। এদের প্রযোজ্য ছিল কি জানো? এই যে যে জামা প্যান্ট পরে আসছো, তোমাদের এই পড়ার যোগ্যতা ছিল? তোমাদের জন্য প্রযোজ্য ছিল কি? মরা নিয়ে যাওয়ার সময় যে সাদা কাপড় পরাই নাই ওইটা পরতে হবে। এইটা ছিল এই সমাজের প্রধান বস্ত্র। এরা কোনো ভালো জামা প্যান্ট পরতে পারবে না। এখন তো ধর্মকর্ম কতটা করি, কত কিছু করি, মূলের গোড়া কি হাত দিই যে কেডা করালো এগুলো। মহেশ ব্যাপারীর নাম শোনা আছে কি? গুরুচাঁদ ঠাকুরের পারিষদ ছিল মহেশ ব্যাপারী। আমি ছোট্ট ঘটনা বলে শেষ করি। গুরুচাঁদ ঠাকুর একদিন মহেশকে বললেন, মহেশ, আমার এই সমাজের মানুষ কি পারে জানো? মহেশ ব্যাপারী সবসময় গুরুচাঁদ ঠাকুরের সাথে থাকতো। বলে, বাবা কি পারে? বলে, এরা পারে কি, এক ফসলে ধান হবে, ওই ধান কাটিয়ে ওই হুটিয়ে জাল নিয়ে নামিয়ে যাবে, পুঁটি মাছ আর শুষ্র মাছ বাদায় খাতি পারে, এছাড়া এরা ভালো কিছু পারে না। কথা তো এইবারে সত্যি কথা, বাংলায় তো এই করত। ওই এক ফসলে ধান কাটা হয়ে যেত, তারপরে জাল বসে নিয়ে নাগিয়ে যেত। আমরাই কম নাগিছি নাকি তাই কবি নিমজিমি বিল সাইয়ে ফেলছি কি কথা ঠিক কিনা? এরা এই দুটো কাজ ভালো জানতো। এক ফসলে ধান কাটিয়ে নিত, তারপরে ওই যে জল এসে ভরে যেত, আর ওই যে মাছ ধরা শুরু হয়ে যেত। গুরুচাঁদ ঠাকুর বললেন, মহেশ, এই মাছ ধরে খাইয়ে কোনোদিন বড় হওয়া যায়? বলে, বাবা কি করা যাবে? বলে, এ জাতকে বড় করতে গেলে ব্যবসা শিখাতে হবে। কিভাবে করবা? বলেন, শোন, ওরাকান্দি যত টাকা আসে আমি তো একটা টাকাও ক্ষয় করি, আমি তো ব্যবসা করি, সংসার চালাই, তুই তো জানিস। কথা বুঝেছ? এই গুরুচাঁদ আর কারে পাবা তাই কবে? হ্যাঁ, এটা একটা অ্যাকাউন্ট হাতায় দেখো, গুরুচাঁদের মতো দেখায় নাকি? একটা টাকা জীবনে কোনোদিন খায় নাই। যত টাকা আসতো সব টাকা কোথায় স্কুল করা হবে, কোথায় কলেজ করা হবে, কোথায় সম্মিলন করা হবে, সব করেছিল। শান্তিমা একদিন দুঃখের চোটে বলেছিলেন গুরুচাঁদ ঠাকুরকে, এত টাকা করে তুই লাফাস কেন? কত ওরাকান্দি কত টাকা আসে? গুরুচাঁদ ঠাকুর বললেন কি, মা, ওরাকান্দি যত টাকা আসে সব আমার বাবার টাকা, একটা টাকা গুরুচাঁদের টাকা না। আমার উচিত আমার মা এবং সন্তানদের আমার কর্ম করে বাঁচানো, আমি বাবার টাকায় হাত দেব না। নইলে 3949খানা স্কুল করেছিলেন, কোথার থেকে? সব ওরাকান্দি যত ভক্তরা টাকা দিত, ভক্তদের টাকা ভক্তদেরই বিতরণ করত। এই জন্য অশ্বিনী গোসাইকে দিয়ে ওই কলিটা লিখাই ছিল। অশ্বিনী লিখে নেই, গুরুচাঁদ তাই করছে মানা, জরিমানা কেউ খেয়েও না, সে আর ফুল পাবা না। এরা ভাববা না, যত টাকা ওরাকান্দিতে এসেছিল সব টাকা শান্তিমাতা বললেন, মা, একটা টাকা আমি নিতে পারবো না। উনি মহেশকে বললেন কি, মহেশ, কয়েকশো পানসি নৌকা বানাও। বলে, বাবা পানসি নৌকা দিয়ে কি হবে? বলে, এদের ব্যবসা শেখাতে হবে, ব্যবসা না শিখলে এরা বড় হতে পারবে না। ব্যবসা কি করে শিখাবা? বলে, পানসি নৌকা কর। কয়েকশো পানসি নৌকা করলো মিস্ত্রি দিয়ে, এক একজনকে কাউকে যার যার সুলভ মূল্য বিভিন্ন ধন দিয়ে এক একটা চালান দিল। 12 জন 10 জন করে একটা টিম গড়ে দিল গুরুচাঁদ ঠাকুর। তোমরা এই 10 জন, তোমরা এই গ্রামের এই 10 জন, তোমরা এই এলাকার এই 10 জন, তোমরা এই এলাকার এই 10 জন, এইভাবে টিম করে করে দিল। প্রত্যেকটা নৌকায় দল গড়ে দিল। বলল, মূলধন যা আমি দিচ্ছি, নৌকা আমি দিচ্ছি, ব্যবসা তোমরা করবা, এখান থেকে মাল কিনবা, বাণিজ্য করবা, দুটো কথা মনে রাখবা।
সত্য কথা বলবা, আর কাউকে ওজনে কোনোদিন কম দিবা না। এই দুটো কথা মনে রেখো, তোমাদের ব্যবসা কোনোদিন নষ্ট হবে না। আমার দৃঢ় বিশ্বাস, আমার বাবা ক্ষীরোদ বিহারী তোমাদের ঘরে এসেছে, একদিন তোমরা মূল শিখরে পৌঁছাবাই পৌঁছাবা। তাহলে নিজের গাঠির টাকা খরচা করে পানসি নৌকা করে দিয়া, নিজের গাঠির টাকা দিয়ে সালাম দিয়া যাদের আজকে এই পর্যন্ত দাঁড় করালো, তারা কয় যে গুরু সান্তার ভগবান না। এর থেকে লজ্জার বিষয় পৃথিবীতে আর কিছু আছে বলে আমার মনে হয় না। এই জন্য আমি একটা গান লিখেছি না, ওই গানটা গান, সারা বিশ্ব একদিন মতুয়া হবে এই আমার আত্মবিশ্বাস। সারা বিশ্ব গাইবে হরি চাঁদের গান, সারা বিশ্ব গাইবে গুরু চাঁদের গান, সবাই হবে হরিদান। বিশ্ব একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস, সারা বিশ্ব একদিন মতুয়া হরি হরি বল, উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল। বিশ্ব একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস। যে ধর্মে নাই জাতা জাতি, নাই কোনো ভেদাচার, শুধু মানুষেতে নিষ্ঠারতি, চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার, চরিত্র পবিত্র যার, হবে বিশ্ব মানব ধর্ম প্রচার, হবে বিশ্ব মানব ধর্ম প্রচার, করলো হরি প্রীতবাস, বিশ্ব একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস, বিশ্ব একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস, বিশ্ব একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস। যেথায় যাগ যজ্ঞ মন্ত্র তন্ত্র, ধর্ম ধর্মের নাই স্থান, শুধু মানুষেতে নিষ্ঠারতি, হইবে সবাই সমান, হইবে সবাই সমান, হইবে সবাই সমান। যেথায় যাগ যজ্ঞ মন্ত্র তন্ত্র, ধর্ম ধর্মের নাই স্থান, যেথায় ব্রাহ্মণ্যবাদ ষড়যন্ত্র, সবই হলো অবসান, সবই হলো অবসান, সবই হলো অবসান। হরি বলে যার কাঁদবে প্রাণ, আর হরি বলে যার কাঁদবে প্রাণ, হরি করে তার হৃদয় বাস, বিশ্ব একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস, বিশ্ব একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস, বিশ্ব একদিন মতুয়া হবে আমার আত্মবিশ্বাস। লয়ে নিজ নারী লয়ে নিজ নারী ব্রহ্মচারী, হবে সত্যবাদী জিতেন্দ্রিয়, তোমার মাতা পিতা করবে ভক্তি, তার মতো আর নাই কেহ, তার মতো আর নাই কেহ, তার মতো আর নাই কেহ। লয়ে নিজ নারী ব্রহ্মচারী, একটা মূল সত্য যারা উচিত সবার। নারী যদি এত খারাপ হতো তাহলে নারায়ণের পাশে লক্ষ্মী থাকতো না, নারী যদি এত খারাপ হতো রাধার পাশে কৃষ্ণ থাকতো না, নারী যদি এত খারাপ হতো মহাপ্রভুর কাছে বিষ্ণুপ্রিয়া থাকতো না, নারী যদি এত খারাপ হতো রামের কাছে সীতা থাকতো না, নারী যদি এতই খারাপ হতো আমার হরির পাশে শান্তিমাতা জায়গা পেত না। তাহলে তোমরা বৈরাগীরা নিজের বউ ছেড়ে চলে যাও কেন?
কি পাও এতে তোমরা? ভগবান তো নারী ছাড়া কেউ নাই। প্রত্যেকটা ভগবান তার নারীকে সাথে রেখে তারা জগৎকে দেখালো যে নিজের বউ কাছে নিয়ে ধর্ম করা যায়। তাহলে তোমরা বইটা কিনে নিজের বউটাকে সারি দিয়ে কি ভজন করো? কি ব্যাপার? মূল সূক্ষ্ম তত্ত্ব হরিচাঁদ ঠাকুর বলেছিলেন, না না না, তুমি তোমার স্ত্রীকে পাশে রেখেই ধর্ম করতে পারো। নারীকে সঙ্গে নিয়ে তুমি তাকে সঠিকভাবে ব্যবহার করো। লয়ে নিজ নারী ব্রহ্মচারী হবে সত্যবাদী জিতেন্দ্রিয়। তোমার মাতা পিতা করবে ভক্তি, তার মতো আর নাই কেহ, তার মতো আর নাই তার মতো আর নাই কেহ। সদা হাতে কাম মুখে নামলো, হাতে কাম মুখে নামলো, সদা হাতে কাম মুখে নামলো, পর সচ্চরিত্রে গৃহবাস বিশ্ব একদিন মতো হবে বিশ্ব একদিন মতো হবে ভারত বিশ্ব একদিন মতো হবে। সবে মাত্র 212 বছর, 213, মাত্র 213 বছর, এই কেবল পার হলো, শুরু হলো 213। তাইতে ইন্টারন্যাশনাল হরিগুরুচাঁদ মিশনের পক্ষ থেকে 252 খানা, 251 কি 52 খানা দেশে হরিগুরুচাঁদের মন্দির কমপ্লিট হয়ে গেছে। আমার তো মনে হয় আর বেশি দিন নাই, হয়তো আমি থাকবো না, তুমি থাকবা না। আমার মনে হয় 1000 বছর যদি এই ধর্ম চলতে থাকে, একদিন সারা বিশ্ব হরিময় হবে, একদিন সারা বিশ্ব হরিগুরুচাঁদের জয় জয়কার করবে, জয় হরিবল। কারণ এটা অশ্বিনী ঘোষের কথা। জগৎ করতে হরিদাস হরিচন্দ্র নামে এবার হয়েছে প্রকাশ। বিশ্ব জগৎ হরিময় হবেই হবে। আর এক সাচ্চা মতবাদ যদি থাকে সেটাই মতুবা মতবাদ। এই জন্য আমার গান, সবে মাত্র 213 বছর এলো আমার হরিচাঁদ, তাইতে আকাশে বাতাসে গাহে হরিচাঁদের জয় গান। হরি গুরুর জয় গান, হরি গুরুর জয় গান। অধম শিশির বলে আর নয় বেশিক্ষণ, শিশির বলে নাই বেশিক্ষণ, অধম শিশির বলে আর নয় বেশিক্ষণ, বিশ্ব হতে হরিদাস বিশ্ব মতো উলুধ্বনি হরি হরিবল, হরি হরিবল, হরিবল। বিশ্ব একদিন মতো হবে ভারত বিশ্ব একদিন মতো হবে ভারত।